সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে। আজকের যে বিষয়টি, এখনকার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুন্সিগঞ্জের ডাকাত ধরতে যে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী যে একটি রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে, সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করতে চাই। অর্থাৎ এই যুগেও কিন্তু নৌপথে ডাকাতরা সক্রিয় রয়েছে। সেই ডাকাত ধরতে যে পুলিশ, র্যাব এবং নৌ পুলিশ মিলিয়ে একটি যৌথ অভিযান চালিয়েছে, সেই যৌথ অভিযানের খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যেই ফেসবুক লাইভে আসা। অর্থাৎ নৌপথে ডাকাতির ঘটনা কিন্তু আসলে নতুন কিছু নয়। সড়কপথে যেরকম ডাকাতির ঘটনা আছে, নৌপথেও ডাকাতির ঘটনা আছে। নৌপথের ডাকাতির ঘটনায় গুরুত্বপূর্ণ নৌপথগুলোতেই কিন্তু আমরা বেশি দেখি। বিশেষ করে মুন্সিগঞ্জ এলাকার যে নৌপথে ডাকাতির ঘটনা, সেটি কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি যে মুন্সিগঞ্জের উগাজারি এলাকা, এটি কিন্তু দক্ষিণের যে পথ রয়েছে আমাদের ঢাকার সঙ্গে নৌ যোগাযোগের, সেটি কিন্তু মুন্সিগঞ্জের উপর দিয়েই আসলে যেতে হয়। এবং মুন্সিগঞ্জের একটি অর্থাৎ অর্থনৈতিক বিবেচনার দিক থেকে মুন্সিগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। সে ব্যবসা বাণিজ্য, আলু, আপনারা জানেন যে মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়। এর একটি অংশ কিন্তু নৌপথে আমাদের ঢাকায় আসে এবং দক্ষিণের বিভিন্ন প্রান্তে যায়। শুধু তাই নয়, যে মুন্সিগঞ্জের অর্থনৈতিক ইস্যুতে যে ধরনের পণ্য আনা নেওয়া করা হয়ে থাকে, সেই দিক থেকে কিন্তু নৌ রুটটি বেশ গুরুত্বপূর্ণ এবং নৌ রুটটি ব্যবহার করা হয়ে থাকে। আর এই নৌ রুটেই কিন্তু ডাকাতির জন্যে যে দস্যু বাহিনী, সেটি কিন্তু নিরাপদ অঞ্চল কিংবা এরিয়া হিসেবে বেছে নিয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে একটি পুলিশ ফাঁড়িতে কিন্তু ডাকাত দল আক্রমণ চালিয়েছে, গুলাগুলি করেছে এবং ককটেল ছুঁড়েছে। সেই প্রেক্ষিতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি অভিযান, বিরাট বড় একটি অভিযান পরিচালনা করা হয়েছে। যদিও অভিযানের ফলাফলটি শূন্য বলা যায়, তারপরেও কিন্তু বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসার কথা হচ্ছে এটি, অর্থাৎ নৌপথকে নিরাপদ করতে হবে। মুন্সিগঞ্জের নৌপথ যদি নিরাপদ না থাকে, সেখানে বালু পরিবহন হয়, পাথর পরিবহন হয়, নানান রকম পণ্য পরিবহন হয়, যাত্রীবাহী নৌযানগুলো বিভিন্ন প্রান্তে চলাচল করে। এই অঞ্চলটি যদি আসলে নিরাপদ না থাকে, তাহলে কিন্তু যাত্রী কিংবা পণ্য আমদানি রপ্তানির সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু আতঙ্কের মধ্যে থাকবেন এবং এই নৌরুটটি কিন্তু একটি সংকটের মধ্যে পড়বে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় পুলিশের উপর নৌ ডাকাত গুলি ছুঁড়ে এবং ককটেল হামলা করে। এই ঘটনার পরে কিন্তু আজকে পুলিশ, র্যাব এবং নৌ পুলিশ কর্মী 200 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু একটি সাঁড়াশি অভিযান চালিয়েছে বলা যায়। এই সাঁড়াশি অভিযানটি কিন্তু অল্প সময় চলেনি, দীর্ঘ সময় ধরে কিন্তু এই সাঁড়াশি অভিযানটি চলেছে। এবং এই অভিযানে কিন্তু এটি একটি চর এলাকা, মূলত নৌপথের যে একটি মুন্সিগঞ্জের, সেটি একটি চর এলাকা। নৌপথের এই চর এলাকাটিতে আসলে কাউকে পাওয়া যায়নি। অর্থাৎ চারদিকে যেহেতু চর এবং জলাশয়, এদিকে বিকল্প উপায়ে পাড়ি দেওয়ার কিংবা পালিয়ে যাওয়ার নিশ্চয়ই যথেষ্ট সুযোগ রয়েছিল ডাকাতদের। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী এটি আসলে একটি মহড়া চালিয়ে পরিকল্পিতভাবে আসলে এই ধরনের অভিযান পরিচালনা করা উচিত। যারা অভিযান পরিচালনা করেছেন, নিশ্চয়ই তারা সেই বিষয়টি মাথায় রেখেছেন আমার কাছে মনে হয়। তারপর আমরা আশা করব যে পরিকল্পিতভাবে যদি এই ধরনের অভিযান পরিচালনা করা হয়, নিশ্চয়ই ডাকাতরা পালিয়ে যাওয়ার কথা নয়, কেউ না কেউ ধরা পড়ার কথা। আমরা যেটা দেখেছি যে বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। 25শে আগস্ট হামলার পর জামালপুরে যে শিমুলিয়া এবং জামালপুর যে ঘাটটি রয়েছে, অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলটিতে আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তা পাকা এবং স্থানীয় লোকজন যারা আছেন, তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে আছেন, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। অর্থাৎ ডাকাতরা বেশ কয়েকটি ট্রলারে করে এসে একটি পুলিশ বাড়িতে হামলা করেছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই মেঘনার যে শাখা নদী, সেখানে অবৈধ বালু
মহাল পরিচালনা এবং এই যে নৌযানে যে চাঁদাবাজি একটি দস্যু চক্র কিন্তু গড়ে উঠেছে এই গজারিয়া এলাকায়। তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই বালু ব্যবসা এবং নৌপথে চাঁদাবাজি এবং পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজি এটি কিন্তু এই অপকর্ম দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছেন। এটি আমরা বিভিন্ন গণমাধ্যমেও দেখেছি। এর আগেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে অভিযান চালানো হয়েছে, কিন্তু এই পথটি কিন্তু আসলে সেই অর্থে নিরাপদ করা যায়নি। এটা কিন্তু সত্যি দুঃখজনক ঘটনা। এসব ঘটনার প্রেক্ষিতে শুক্রবার জামালপুর গ্রামে অস্থায়ী ক্যাম্প কিন্তু স্থাপন করা হয়েছিল। অর্থাৎ এই ধরনের অব্যাহত চাঁদাবাজি এবং জলদস্যুদের যে উপক্রম, ডাকাতদের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু অস্থায়ী ক্যাম্প, একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই ক্যাম্পটি স্থাপন নিয়েই মূলত ডাকাতদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিরোধ তৈরি হয়েছিল সেটি শুরু হয়। অর্থাৎ যে ক্যাম্পটি পুলিশের পক্ষ থেকে স্থাপন করার পর ডাকাতরা সরাসরি পুলিশের উপর চাপ দিচ্ছিল যে ক্যাম্পটি সরিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ তাদের যে অপকর্মটি যারা নিরাপদে যেন করতে পারে সেই জায়গাটি নিশ্চিত করার জন্যই কিন্তু পুলিশের উপর তারা অব্যাহতভাবে চাপ সৃষ্টি করেছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই চাপ সৃষ্টি করার পরে কিন্তু এই ক্যাম্পটি সরিয়ে নেওয়া হয়নি। সোমবার আর এর প্রেক্ষিতে কিন্তু ট্রলারে 30 থেকে 40 জন ডাকাত এসে কিন্তু ক্যাম্পে গুলি করে, ককটেল ছুড়ে স্থানীয়রা যারা কিংবা পুলিশের অনেকেই নাকি গণমাধ্যমে এসেছে জানা গেছে যে যেসব অস্ত্র এই ডাকাতরা ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু থানা থেকে লুট করা অস্ত্র। কোনো না কোনো সময় কিংবা 5ই আগস্ট যে আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনের সময় কিন্তু পুলিশের অনেক অস্ত্র কিন্তু আমরা বেহাত হতে দেখেছি। বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের খবরে এগুলো যে ডাকাতরা যে অস্ত্রগুলো ব্যবহার করেছে সেগুলো কিন্তু ধারার অস্ত্র, এবং সেই গোলাবারুদ যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কি তাদের নিজস্ব কিংবা নাকি থানা থেকে লুট হওয়া, সেটি আসলে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। যেটি আতঙ্কের খবর যে একটি পুলিশ ফাঁড়িতে এই ধরনের হামলা এবং ডাকাতরা প্রকাশ্যে পুলিশ ফাঁড়িকে সরিয়ে নেওয়ার জন্য হুমকি দেয়, তখন কিন্তু বুঝতে হবে যে তারা তাদের শক্তি, তাদের ভিত এবং তাদের দুঃসাহসিকতার পরিমাণটুকু কিন্তু অনেক বেশি। সেই জায়গা থেকে নিশ্চয়ই এ ব্যাপারে প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এবং এখন দেশে যেহেতু সেনাবাহিনী আমাদের স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য কাজ করছে, নিশ্চয়ই মুন্সিগঞ্জ এলাকাতেও সে বিষয়ে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে। আমরা আশা করব যে এই ডাকাত সর্দারকে যদি নিবারণ করা না যায়, অর্থাৎ তাদের আধিপত্যবাদকে যদি ধ্বংস করা না যায় কিংবা দমানো না যায়, কিন্তু এই সংকট দূর হবে না। আমরা নৌপথে ডাকাতির ঘটনা কিন্তু আমরা নতুন নয়, বঙ্গোপসাগরে যেমন আমরা দেখে থাকি সেমনি আমরা কিন্তু এর আগেও কিন্তু আমরা হাতিয়া অঞ্চলে নোয়াখালীর হাতিয়া অঞ্চলেও কিন্তু প্রচুর ডাকাত আগে ছিল, এখনও কিন্তু কম বেশি ডাকাত আছে। আমরা কিংবা নৌঘাটি অঞ্চলগুলোতে কিংবা নদী সমৃদ্ধ অঞ্চলগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে কিন্তু ডাকাতির খবর কিন্তু আমরা প্রায় দেখে থাকি। অর্থাৎ এখানেও কিন্তু বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কিন্তু তারা এই ডাকাতির অপকর্মগুলো দিনের পর দিন চালিয়ে যায়। এটি কিন্তু সত্যি আতঙ্কের। একটা সময় কিন্তু হাতি এলাকাতে প্রচণ্ড ডাকাত 2010 কিংবা 12 সালের দিকে আমরা প্রচণ্ড ডাকাতি দেখেছি। হাতিয়া, কেরিংচর কিংবা জাজ্জার চর এই অঞ্চলগুলোতে কিন্তু প্রকাশ্যে ডাকাতি হতো, জাহাজ দিয়ে এসে ডাকাতি হতো, নারীদের উপর পাশবিকতা, শিশুদের উপর পাশবিকতা চালানো হতো। সেখানে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কিন্তু এখনকার পরিস্থিতি কিন্তু ভিন্ন রকম বেশ বদলেছে। আমরা সুন্দরবন এলাকার ডাকাতির কথা যদি বলে থাকি, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন সময় ডাকাতির ঘটনা আমরা দেখে থাকি। অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন, মৃত্তিকা গোস্বামী, আবির হোসেন আমরা দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, নিশ্চয়ই লাইভে জানাতে পারেন। আমরা আসলে ডাকাতি নিয়ে আজকে আলোচনা করছি যে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধ হয়েছে, ব্যাপক গোলাবারুদ বিনিময় হয়েছে। সেখানে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং স্থানীয় মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত। আবির ভাই, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার ফেসবুকে মাঝে মাঝে দেখি, আপনি নিশ্চয়ই ভালো করছেন, আপনি ভালো থাকেন। আসবেন একদিন চা খেতে, একসঙ্গে গল্প করা যাবে, অনেকদিন দেখা হচ্ছে না আপনার সঙ্গে। যাই হোক, আমরা ডাকাতির বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এই ডাকাত দলকে কিন্তু আসলে নির্বৃত করতে হবে।
যদিও আমরা গণমাধ্যমের খবরে একটি ডাকাতির চক্র কিংবা দেখেছি, কিন্তু এটা কিন্তু অনেক বড় চক্র মনে হয়েছে আমার কাছে। 30 থেকে 40 জন সশস্ত্র অবস্থায় একটি পুলিশ ক্যাম্পে হামলা করা, যদিও পুলিশ পাল্টা জবাব দিয়েছে ডাকাত দলকে, পুলিশ যথেষ্ট গুলি ছুড়েছে, তারাও জবাব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু একটি পুলিশের ফাঁড়িতে এই ধরনের হামলার ঘটনা ডাকাতদের একটি দুঃসাহসিকতার পরিচয়। অর্থাৎ এই ব্যাপারে সাঁড়াশি অভিযান চালানোর পরিকল্পনা। এই রুটটিকে নিরাপদ করতে হবে, মানুষকে প্রশান্তির জায়গা নিশ্চিত করতে হবে। অর্থাৎ মহাসড়কেও কিন্তু ডাকাতি হয়, নৌপথে ডাকাতি হয় এটা কিন্তু না, কিন্তু এই জায়গাটি কিন্তু ডাকাতির একটি জোন। অর্থাৎ মুন্সিগঞ্জ গজারিয়া নৌপথে ডাকাতির ঘটনা কিন্তু অনেক সময় হয়ে থাকে। তারা বালুবাহী, পণ্যবাহী কিংবা যাত্রীবাহী যানবাহনগুলোকে টার্গেট করে, নৌযানগুলোকে টার্গেট করে এই ডাকাতি ডাকাত চক্র কিন্তু সক্রিয়। তাদেরকে যে কোনো মূল্যে নিবৃত্ত করতে হবে। তারা যতই শক্তিশালী হোক, কেউ যদি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে থাকে, সেই ব্যাপারেও কিন্তু প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, যেন মানুষ কোনোভাবেই যেন অনিরাপদ না করে। অর্থাৎ আমরা চাই যে এই গজারি এলাকার যে ডাকাতরা যে দুঃসাহসিকতা দেখিয়েছে এবং পুলিশ বাড়িতে হামলা করেছে, সেইটি যেন আর কখনো পুনরাবৃত্তি না হয়। প্রয়োজনে যেখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল সেখানে অস্থায়ী ভিত্তিতে সেনা ক্যাম্প স্থাপন করা প্রয়োজন। অর্থাৎ কোনো অবস্থাতেই যেন এই ডাকাতরা আশ্রয় প্রশ্রয় না পায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার কিন্তু আসলে বিকল্প কিছু নেই। এবং সেই অস্ত্র যদি গণমাধ্যমের খবর অনুযায়ী তারা পুলিশের অস্ত্র হয়ে থাকে, যে অস্ত্র দ্বারা পুলিশের উপর গুলিতে ব্যবহার করা হয়েছে কিংবা পরিচালনায় ব্যবহার করা হয়েছে, নিশ্চয়ই সাঁড়াশি অভিযানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা গতকালকেও কিন্তু বলতে শুনেছি যে অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু অব্যাহত। আগামী নির্বাচনের আগেই কিন্তু অনেক অস্ত্র তারা উদ্ধার করার আশা করছেন। সেই জায়গাটিতে অস্ত্র উদ্ধার যেমন জরুরি, এই অভিযানটুকু সচল রাখতে হবে, তেমনি ডাকাতদেরকে নিবৃত্ত করার অভিযানটুকু কিন্তু আরও গতিশীল করতে হবে। প্রয়োজনে নৌ পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে, যে পুরো অবস্থাতেই তারা নৌ পথে ডাকাতির জন্য কারণ এই দক্ষিণের এই পথটুকু যদি সাধারণ মানুষ নিরাপদ বোধ করে, আমরা দেখেছি যে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু দক্ষিণের পথে কিন্তু সদরঘাট থেকে লঞ্চ চলাচল অনেকাংশে কমে গেছে, পণ্য পরিবহনও বেশ কমেছে। এই ক্ষেত্রে কিন্তু লঞ্চ মালিকরা হাতিতাস করছেন, অনেকে লঞ্চ বিক্রি করে দিয়েছেন, কিংবা যাত্রী স্বল্পতায় কিন্তু লঞ্চ ওইভাবে আগের মতো চলে না। ঈদ ছাড়া অল্প সংখ্যক কিছু লঞ্চ চলে, কারণ দ্রুত সড়ক পথে যাওয়ার কারণে কিন্তু নৌযানের দিন আসলে ফুরিয়ে আসছে। এই জায়গা থেকে যাত্রীরা যদি নিরাপদ বোধ করেন, অর্থাৎ তারা যদি ডাকাতদের অত্যাচারে নিরাপদ বোধ না করেন, তাহলে কিন্তু নৌপথগুলোর অবস্থা আরও সঙ্গীন হবে, কিংবা মানুষের আয় কমবে। এখানে যারা কর্মসংস্থানে জড়িত আছেন তাদের দুর্দিন আরও বাড়বে। তাদেরকে সচল রাখতে, নৌপথকে ঠিক রাখতে, নদী ঠিক রাখতে, নদীর গতিপথ প্রবাহ ঠিক রাখতে, অর্থাৎ নদীর সঙ্গে মানুষের জীবনযাত্রা, জীবিকা, পরিবেশ সব কিছু জড়িত আছে। নদীকে সচল রাখতে হলে আমাদের অন্যান্য কাজ যেগুলো আছে সেটার পাশাপাশি কিন্তু এই দস্যুদের জলদস্যুদের কিন্তু নিবৃত্ত করতে হবে। কোনোভাবেই যেন তারা আশ্রয় প্রশ্রয়ের সুযোগ না পায়, এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে সাধারণ মানুষ যেমন দায়িত্ব রয়েছে, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু ঐক্যবদ্ধ প্রতিরোধ জরুরি। আমরা চাইব লাইভ শেষ করার আগে যে এই অভিযানটুকু অব্যাহত থাকবে, এবং যারা পালিয়ে গেছে তাদেরকে নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে। এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে মামলা হয়েছে, এই মামলা যারা আসামি করা হয়েছে অনেকের নামও আমরা দেখেছি যে স্বনামে এই মামলা রুজু করা হয়েছে, বেশ কয়েকজনের নাম যুক্ত হয়েছে এই মামলায়। আশা করি তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং তাদেরকে ধরতে পারলেই আমি মনে হয় যে টোটাল যে জলদস্যু যে সিন্ডিকেট ডাকাত চক্র তাদেরকেও ধরা সম্ভব হবে, এবং এই প্রক্রিয়াটা চলমান থাকলেই কিন্তু সব কিছু নিরাপদ হবে বলে আমি বিশ্বাস করি। আমরা গজারিয়ার আর ডাকাতি শুনতে চাই না, আমরা চাই যে গজারিয়ার শান্তিপূর্ণ হবে, মানুষ উচ্চ। কারণ আমরা দেখেছি যে গজারিয়ায় যে পুলিশ ক্যাম্পটি স্থাপন করা হয়েছে, অর্থাৎ জামালপুর এলাকায় যে পুলিশ ক্যাম্পটি স্থাপন করা হওয়ার পর কিন্তু সাধারণ মানুষ কিন্তু মিষ্টি বিতরণ করেছেন, অর্থাৎ তারা স্বস্তিতে মিষ্টি বিতরণ করেছেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা, তারা কিন্তু একটি আশা ভরসার জায়গা দেখেছিলেন।
এই পুলিশ ফাঁড়িতেই এই 24 ঘন্টা পরের মধ্যেই কিন্তু হামলার ঘটনা ঘটেছে, তখন সাধারণ মানুষের ভয় পাওয়া, স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক কাজ করা কিন্তু স্বাভাবিক এবং যৌক্তিক। এই যৌক্তিক জায়গাটিকে আমরা কোনোভাবেই যেন আরও সুদৃঢ় করা যায়, অর্থাৎ তারা যেন আস্থার সাথে থাকতে পারে, নির্ভয়ে থাকতে পারে, সেটি নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই চিন্তা করা হচ্ছে। আশা করি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, কারণ আমরা যতদূর জানি ওনার বাড়িও মুন্সিগঞ্জ। সে জায়গা থেকে এলাকা, দেশের একটা দায়বদ্ধতার জায়গা তো আছেই, দায়িত্বের একটা জায়গা আছে। নিজের এলাকাতে যদি এই ধরনের বড় ঘটনা ঘটে, ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই, এবং আজকের মধ্যে যারা এই ডাকাতির সাথে জড়িত এবং অস্ত্র লুণ্ঠনের সাথে জড়িত, অস্ত্রবাজির সঙ্গে জড়িত, তাদেরকে গ্রেপ্তার করা হবে, সেই সঙ্গে এই অস্ত্রগুলো উদ্ধার করা হবে এবং অঞ্চলটুকু নিরাপদ করা হবে বলে আমি বিশ্বাস করি।